স্ক্রিনকে দেখা যাচ্ছে? হ্যাঁ। বেশ, শুরু করি। তাহলে আগের দিন আমরা অভিনিবিশস্য এই সূত্র পর্যন্ত পড়েছিলাম এবং অর্ধে অংশটা পড়েছিলাম। তার সঙ্গে মানে অর্ধেক অংশ বলতে ওইটুকু পড়লেই হয়, কিন্তু তার সঙ্গে ছোট্ট একটু অ্যাড করে দিয়ে জিনিসগুলো। তাহলে আমরা দেখেছিলাম যে অভি একটা উপসর্গ, অভি এবং নিও একটা উপসর্গ। এই দুটোর পর যদি বীজ ধাতু থাকে তাহলে কিন্তু সেখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় বা কর্মকারক হয়। ঠিক আছে, যেমন দেখেছিলাম সাধু সন্মার্গম অভিনিবিশাতে, একসাথে অভিনি দুটো উপসর্গ আছে আর বীজ ধাতু আছে। কিন্তু আমার নিচে তার বলছে কি যে অভিনিবিশ এইরকম ক্রমে থাকলে আধার কর্ম হবে, অন্যথা নয়। অর্থাৎ কেবল অভি বা কেবল নি উপসর্গ থাকলে হবে না, এটা বলছে। যে আমরা শুধু বলে দিলাম যে অভি নি আর বীজ ধাতু থাকলেই কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে, তাহলে এটা বলছে যে হবে না। তাহলে বলছে অন্য উপসর্গও থাকতে পারে, এরকম বলছে। তাহলে অল্পাচতরম সূত্রের বিধান অনুসারে অল্পাক্ষর বিশিষ্ট নি উপসর্গ আগে এবং অভি উপসর্গের পরে উল্লেখ বাঞ্ছনীয় ছিল। তা না হলে সূত্রকার নিজেরই করা নিয়মের লঙ্ঘন করে আমাদের বুঝিয়ে দিলেন যে ক্রমে বলা হয়েছে সেই ক্রমে লক্ষণীয় ও দুটো উপসর্গ একসঙ্গে প্রয়োগ করতে হবে। এবার এইখানে এই ছোট্ট যে জিনিসটা, সেই জিনিসটা বোঝ যে আমাদেরকে কি বলেছিল যে যেখানে অভি উপসর্গ থাকতে পারে, নি উপসর্গ থাকতে পারে, তারপরে বীজ ধাতু থাকবে, তাহলে কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। কিন্তু এইটা কিন্তু পাণিনি বলেননি যে অভি আর নিটা একসাথে থাকবে। কারণ যখন উপসর্গ ব্যবহার হয়, আমরা এতক্ষণ পড়ছিলাম কারকে, যেগুলো বিষয় পড়েছি দেখবি একটা করে প্রয়োগ হয়েছে। যদি আমরা বলি যে অধি সিং স্থাসাং কর্ম, তাহলে অধি থাকবে, অধির পর কী থাকবে, বা স্থা ধাতু থাকবে, মানে যে মানে তিষ্ঠতি এরকম থাকবে, বা অধ্যাস্তে, মানে একটা যে কোনো থাকবে, একসাথে দুটো থাকবে না। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অভি আর নিটা একসাথে আছে। মানে অভিটা যদি আমি বললাম যে সাধু সন্মার্গম অভি বিশিতে, অভি বিষতে এরকম নেই, বা নি বিষতে এরকম নেই, বলছে এটা কিন্তু পাণিনি বলেননি। তো এটা নিয়েও সংশয় উৎপন্ন হয়। পাণিনি এটা বলে দেওয়া উচিত ছিল যে অভি আর নি এই পদ দুটো একসাথেই থাকবে। ঠিক আছে, এইখানে একটা বিষয়। আর এই প্রসঙ্গে তাহলে কি বলছে যে তাহলে নিবিশতে যদি সুখ শিক্ষা পদে ইত্যাদি, এখানে নিচে নিচে জায়গাটা চলে যাবে, বুঝতে পারি। বলছে যেখানে অভি নি বীজ ধাতুর আধার কর্ম হয়, এখানে কি বলছে পাপে অভিনিবিশ। তাহলে পাপে, এখানে পাপম বলেনি, দেখ পাপে বলেছে। তাহলে পাপে বলছে মানে কি সপ্তমীর এক বচন বলছে। তাহলে আমরা এতক্ষণ কি বলছিলাম যে এখানে দ্বিতীয়া হয় বা কর্ম হয়। কিন্তু বলছে এই ধরনের প্রয়োগগুলি সাধুত্ব প্রতিপাদনের জন্য আলোচ্য সূত্রে কি করা হয়েছে, একটা সূত্র আনা হয়েছে। সেই সূত্রটা কি না, বলছে পরিক্রয়ণে সম্প্রদানমন্যতরস্যাম। এই সূত্র থেকে অন্যতরস্যাম, অন্যতরস্যাম কথার অর্থ কি, বিকল্পে। ঠিক আছে, কি বিকল্পে পথে অনুবর্তী স্বীকার করা হয়েছে। তাহলে এইখানে আমি ছোট্ট জিনিসটা ইনক্লুড করছি, বেশি এটা বড় নয়, মানে এতটা লাইন আছে, এতগুলো পড়বো না। আমরা শুধু জানবো যে বিকল্পেও সপ্তমী হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবো শুধুমাত্র, যে অভিনিবিষ্ট সূত্র অনুসারে কি হচ্ছে, মানে অভি আর নি উপসর্গ যখন একসাথে থাকবে আর বীজ ধাতু থাকবে, তখন সেটা কী হবে, কর্মসংজ্ঞাও প্রাপ্ত হয়। আবার বিকল্পে কি হয়, বিকল্পে কিন্তু সপ্তমী বিভক্তিও হয় বা অধিকরণ কারক হয়। বাস এটুকু মাথায় রাখবে। তারপরে আমরা পরের সূত্রে চলে যাব। আচ্ছা, এই সূত্রটা খুবই সহজ, আগেও পড়েছিস। সেটা হচ্ছে উপান্যাধ্যাং বাস। তাহলে উপান্যাধ্যাং বাস জিনিসটা কি, যে যখন এই উপসর্গের পরে কি থাকবে, বস ধাতু থাকবে।
তাহলে এই উপসর্গের পরে বস ধাতু যখন থাকবে তখন সেটা কি হবে না কর্মকারক হয়ে যাবে। এবার এখানে দেখ উপান্যাধ্যাং ভাষা বলেছে, এটাকে যদি ভাঙি তাহলে কী হবে সঞ্জয় বাবু? এটাকে যদি সন্ধি করি উপান্যাধ্যাং ভাষাটাকে, তাহলে কী হবে? স্বরসন্ধি পড়িয়ে দিয়েছি, কিন্তু এটা স্বরসন্ধির প্রয়োগ হবে। দেখ উপন্নদ্যাং বর্ষ সন্ধি উপন্নদ্যাং মানে এটা উপন বল বল উপ অনু হুম সন্ধিতে কি ভাঙা তো উপ অনু অধি আং হবে, কিন্তু সন্ধি কি হবে ওটা? হ্যাঁ ঠিকই তো বলছিস তুই, কারণ দেখ না সন্ধি কি হবে তাহলে? উপ অনু অধি আং বুঝলাম, কিন্তু সন্ধি কি হবে? এই যে শব্দটা নিলাম, তাই তো? বেশ, এবার এই উপর পর আকার আছে, আকারটা কি হচ্ছে? তাহলে আকারটা মানে হচ্ছে অকার, তো এখানে চলে আসছে, তাহলে একটা অপরে থাকছে, তাই তো? এবার দেখবি মানে দন্ত নয়ে বয়ে আছে, তাহলে বয়ের প্রয়োগ কখন হয়? একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমরা দেখেছিলাম যে ধর সুযুক্ত আগতম দেখেছিলাম না, বা সুযুক্ত আগতম করে দিই, ধরা আগতম, তাহলে কী হয়? ওটা স্বা হয়ে যায়, তাই না? মানে বয়ে চলে আসে, এটা সন্ধির ক্ষেত্রে আমরা পড়েছি, কিন্তু যে যেমন অনুযুক্ত অন্বয় পড়িনি, তো সেরকম আর কি এখানেও সন্ধি হয়ে যাচ্ছে। তাহলে দন্ত নয় বয়াটাও একটু সন্ধিরই প্রকার, ঠিক আছে? এবার ধর এই যে বলছি, তাহলে উপর পর অনু বলছি, অধি বলছিস, অধির পর কি থাকবে? আং, ঠিক আছে? এই যে চলে আসছে, আর এটা তো আং, ঠিক আছে? এবার আং মানে কি? আং মানে হচ্ছে হসন্ত, হসন্ত মানে কি? কাটবে। তাহলে আমরা কী পেলাম? অনু অধি আং। এরপরে কি হচ্ছে? বস ধাতু থাকছে। তাহলে সহজ কথা হচ্ছে, যদি উপ অনু অধি আং, আং মানে তাহলে এই চারটের পর যদি বস ধাতু থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে না কর্মকারক হবে। দেখ সেটাই দেওয়া আছে, বলছে যেমন সাধু হু বনম উপবসতি, ঠিক আছে? তাহলে সাধু বনে, এটার অর্থ কি? সাধু বনে বাস করছে। ধার্মিক গ্রামম অনুবসতি, তাহলে অনুবসতি মানে ধার্মিক গ্রামে বাস করছে। মানে দেখ এই অনুবল অধি বল এগুলো শব্দর অর্থ কিন্তু একই, মানে বাস করাই বোঝাচ্ছে, ঠিক আছে? অন্য কোনো অর্থ প্রয়োগ হচ্ছে না, কিন্তু আলাদা উপসর্গ ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। রাজা রাজধানী অধিবসতি, তাহলে অধিবাস করছে বা বাস করছে রাজা রাজধানীতে। শিষ্য গুরুগৃহম আবসতি, দেখ আবসতি মানে আটা হচ্ছে আংটা, ওই যে উঙটা চলে গেল, তাহলে পড়ে থাকলো, আবসতি করে দিল, তাহলে শিষ্য গুরুগৃহে কী করছে? বাস করছে। এবার দেখ আমি আগের দিন একটা জিনিস বলেছিলাম যে বাস করা উপবাস করা, এই দুটো অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। বাস করা হচ্ছে বাস করছে, উপবাস মানে হচ্ছে না খেয়ে আছে। তাহলে এখানে বার্তিক কাত্যায়ন একটা সূত্র বলেছেন এই প্রসঙ্গে, যে যদি কেউ উপবাস করে থাকে, তাই সেখানে কিন্তু অধিকরণ সংখ্যা প্রাপ্ত হবে, কর্ম নয়। তাহলে দেখ এখানে লেখা আছে উপবাস মানে যে না খেয়ে থাকা, অর্থ বোঝালে কিন্তু উপপূর্বক বস ধাতুর আধার কর্ম হয় না। মানে আধার মানে হচ্ছে আধার অধিকরণম, তাই না? তাহলে সেখানে সপ্তমী হচ্ছে, সেখানে কিন্তু দ্বিতীয়া হচ্ছে না। তাহলে দেখ বনে উপবসতি, তাহলে বনে না খেয়ে আছে, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? এইটা শুধু এই উদাহরণটা মাথায় রাখবে। তাহলে আমরা দেখ যদি বলি যে রামঃ বনম গচ্ছতি, ঠিক আছে? আমরা জানি গমনার্থক ধাতুর ক্ষেত্রে
গাচ্ছাতি হচ্ছে। যেমন এখানে নিয়ম কি, যে বস ধাতু যখন থাকবে, উপপূর্বক বস ধাতু থাকবে বা অনুপূর্বক বস ধাতু থাকবে, তখন আমাদেরকে কী করতে হয়? তখন আমাদেরকে দ্বিতীয়া করতে হয়, কর্মকারক করতে হয়। কিন্তু যখনই সেটা সপ্তমী করার চেষ্টা করব বা চেষ্টা করব বা করবই, তখন সেটা কী হয়ে যাবে? তখন সেটা উপবাস অর্থে হয়ে যাবে, তাই না? তেমনই হচ্ছে, আমি যদি বলি যে রামঃ বনম গচ্ছতি, তাহলে রাম বনে যাচ্ছে, এবং রামঃ বনে গচ্ছতি যদি বলি, বনমটা বনে করে দিলাম, তাহলে কী হয়ে যাবে? রাম বনে তো যাচ্ছে কিন্তু না খেয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম অর্থ প্রকাশ পাবে। তাহলে এখানে একটা কিন্তু ভাব কিন্তু দেখানো হবে। দেখ, যেগুলো আছে, যেগুলো ছোটো ছোটো টপিক, যেমন এইগুলো নিচেরগুলো এত দরকার নেই বলে আমি এখন পড়াবো, মানে এখন আপাতত পড়াবো না, যেহেতু নেট সেটের জন্য বল বা বিহারের জন্য বল, এগুলো এতটা দরকার নেই, কিন্তু যখন দরকার তখন বলবো। তাহলে উপান্যাদ্যম বসে আর অবধার্থস্য না, এই দুটো বুঝতে পারলি কিনা দেখ। কিন্তু বুঝে গেছি দুটো। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা বিভক্তি সূত্র করবো, ঠিক আছে? যেমন হচ্ছে দেখ, এই সূত্রগুলো আমি একটু বলে নিই। যেমন হচ্ছে ক্রিয়া বিশেষণে চ দ্বিতীয়া বা কালাধান ও অত্যন্ত সংযোগে, এই সূত্রগুলো যদি বলে কর্মণি দ্বিতীয়া, তাহলে এইগুলো তোকে কিন্তু সূত্র তুলে প্রশ্ন হতে পারে যে আচ্ছা এটা কিসের সূত্র, বিভক্তি সূত্র না কারকের সূত্র? তো তখন কি বলবি? তখন বলবি এটা বিভক্তি সূত্র, কারণ এটাই হচ্ছে সংশয় উৎপন্ন হয়, ঠিক আছে? সেজন্য মনে রাখতে হবে কোনটা বিভক্তি সূত্র আর কোনটা, মানে আলাদা করে তো দেওয়া আছে যে এইগুলো বিভক্তি সূত্র, এগুলো হচ্ছে কারকের সূত্র। তাই কারকের সূত্র আলাদা, বিভক্তি সূত্র কিন্তু আলাদা। তো এখানে দেখ কি বলছে, প্রথমেই বলছে দ্বিতীয় বিভক্তি, দেখ কর্মণি দ্বিতীয়। তাহলে কর্মণি দ্বিতীয় মানে হচ্ছে, এখানে দিয়েছে দেখ প্রথমেই যে অনুক্তে কর্মণি দ্বিতীয়া স্যার। তাহলে অনুক্তে কর্মণি মানে কর্মটা যখন অনুক্ত থাকবে তখন সেটা দ্বিতীয়া হবে। কীরকম জিনিস? যেমন দেখ, আমি যদি বলছি যে, একটা উদাহরণ দিচ্ছি, দেখ দেখ শিশুনা, এই শিশুহু চন্দ্রম পশ্যতি, মানে কি? শিশুটি চাঁদ দেখছে, তাই তো? তাহলে আমাদের এখন একটা প্রশ্ন হবে যে চন্দ্রম মানে এখন কি দিয়ে প্রশ্ন হবে? দেখ, যে শিশুটি কি দেখছে না শিশুটি চাঁদ দেখছে। তাহলে চন্দ্রম পদটা কি, যে কর্মকারক রয়েছে, তো কি দেখছে প্রশ্ন হচ্ছে। তাহলে এই যে কর্মকারকের যে, হ্যাঁ, এই যে চন্দ্র পদটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কি, এটা বলছে অনুক্ত বলা হয় এটাকে। এটা হচ্ছে অনুক্ত কর্ম। তাহলে এটাকে যখন চন্দ্রমটাকে আমি চন্দ্র করে দেব, তখন সেটা কি হয়ে যাবে? তখন কিন্তু সেটা আমাদের উক্ত কর্ম হয়ে যাবে। মাথার মানে ভালো করে মাথার মধ্যে যে চন্দ্র হয়ে যাবে, চন্দ্র বিসর্গ হয়ে যাবে আর পশ্চাতি হবে। তাহলে চন্দ্র পশ্চাতি যদি হয়ে যায়, তাহলে কিন্তু কিন্তু কেন হলো ওটা, ওরকম হচ্ছে কেন? আমি তোকে বলছি সেটা, মানে হবেই সেটা। এবং তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? শিশু না হয়ে যাবে, শিশুটা শিশু থাকবে না, সেটা কিন্তু শিশু না হয়ে যাবে, মানে তৃতীয়ার যে এক বচন হয়ে যাবে, ঠিক আছে? শিশু না চন্দ্র পশ্যতি। এবার এটা কেন হবে? কারণ এটা পানিনি বলেছে, এটা আমি বলিনি, পানিনি বলছে এটা হবে। যে আমরা জানি যে কিসে কি হয় সেটা আগে কন্ডিশন জানতে হবে। বলছে অনুক্ত কর্তায় কি হয়? তৃতীয়া হয়। বলেছিলাম তো আগের দিন যে অনুক্ত কর্তায় তৃতীয়া হয় আর অনুক্তে কর্মে দ্বিতীয়া হয়, এটা মাথায় রাখবে যে অনুক্ত কর্মে দ্বিতীয়া হয়, কিন্তু যখন উক্ত কর্ম বলবো তখন সে উক্ত কর্মে কি হয়? প্রথমা হয়। ব্যাস, এই টার্মগুলো জেনে রাখলেই কিন্তু হয়ে যাবে। কেন হয় সেটা না, এটা তিনি বলেই দিয়েছেন যেটা হবে,
কারণ নিজে সূত্র রচনা করেছে। উক্ত উক্ত কর্মের প্রথমা, অনুক্ত কর্মের তৃতীয়া। হ্যাঁ, অনুক্ত, দেখ অনুক্ত, প্রথমে একটা টার্ম মাথায় রাখবি যে প্রথমে হচ্ছে উক্ত কর্তায় প্রথমা, অনুক্ত কর্তায় তৃতীয়া। সেরকমই কর্ম যখন আমি বলবো, কর্ম হচ্ছে উক্ত কর্মে প্রথমা, অনুক্ত কর্তায় দ্বিতীয়া। মানে যখন দেখ, যখন কেউ, আমি বলছি যখন একটা রাজা আছে, একটা মন্ত্রী আছে, কিন্তু যখন মন্ত্রীর মানে রাজা নেই ধর, সেখানে যখন মন্ত্রী রাজার ভার গ্রহণ করবে তখন সে রাজাই হয়ে যাবে, মানে রাজার মতোই ক্ষমতাশালী হয়ে যাবে, তখন সেটা কিন্তু মন্ত্রী থাকবে না। সেরকম হচ্ছে আমাদের যখন কর্মকারককে আমরা যখন উক্ত করে দেব, তখন সেটাও কিন্তু সেই প্রথমার মতো কাজ করবে, রাজার মতো কাজ করবে, বুঝতে পারলি? এবার একটা জিনিস দেখ, এই যে এখানে এবার কি মানে টার্মস যেগুলো রয়েছে, আমরা তো জানি যে কী কী চেঞ্জ হয়। যেমন হচ্ছে আমি এখানে একটা জিনিস লিখেছি দেখ, পাশ্চাতি, এখানে পশ্চাতি কথাটা হবে না কিন্তু হয়তো, মানে যখন আমি এটাকে তৃতীয়া করে দেবো, এটাকে প্রথমা করে দেবো, শিশুনা চন্দ্রম, তখন এটা কিন্তু দৃশ্যাতে হয়ে যাবে, ঠিক আছে? কারণ আত্মনিপদী হয়ে যায়, এটাও একটা নিয়ম, দৃশ্যাতে হয়ে যায়, ঠিক আছে? শিশুনা চন্দ্রহা দৃশ্য। এবার এইখানে দেখ বইয়ের উদাহরণে যায়, বইয়ে কি উদাহরণ বলা হয়েছে না, একটা উদাহরণ দিয়েছে দেখ, হরিং ভজাতি। হরিং ভজাতি মানে কি? হরিকে ভজনা করছে। তাহলে এই যে হরিং ভজাতি মনে হচ্ছে এখানে দ্বিতীয়া করা হয়েছে, কর্ম করা হয়েছে কিন্তু, হ্যাঁ? তাহলে এই হরিটাকে দেখ, যখন হরি করে দেবো, শুধু হরি হি করে দেবো, তাহলে দেখ এই ভজাটি মানে ভজনা করাটা কিন্তু ভজ্জাতে এরকম হয়ে যাবে, হ্যাঁ? মানে ভজ্জাতে উদাহরণটা দেয়নি, কিন্তু হরি হি ভজ্জাতে এরকম হয়ে যাবে, শুধু বিসর্গ হয়ে যাবে হরি আর ভজ্জাতে হয়ে যাবে, এটা হচ্ছে উক্ত কর্ম হয়ে যাবে তখন। আর এখানে কি বলা হয়েছে, এখানে দেখ বলছে হরি হি সেব্যতে, লক্ষ্মা সেবিতা, মানে সেব্যতে কেন হচ্ছে, কারণ হচ্ছে আত্মনিপদী রূপ বলছে। কারণ আমরা যখন অনুক্ত মানে উক্ত যখন কর্ম করবো, এটাও মাথায় রাখবি, উক্ত যখন কর্ম করব তখন সেই রূপটাও কিন্তু আত্মনেপদী হয়ে যাবে, মানে ধাতুর যে রূপটা, ক্রিয়ার যে রূপটা, সেটা কিন্তু আত্মনেপদী হবে, এটা তোকে মাথায় রাখতেই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি না, কর্মণি দ্বিতীয়া সূত্রের মূল বক্তব্য, যে কর্মণি দ্বিতীয়া বলছে যে অনুক্ত কি হয় না, অনুক্ত কর্মে দ্বিতীয়া হয়, ঠিক আছে? মানে যেটা নিয়ম বলে দিয়ে গেছে সেটাই আমাদেরকে পালন করতে হবে, পানি যেরকম বলেছে সেটাই কিন্তু আমাদেরকে পালন করতে হবে, ঠিক আছে? এছাড়া আমাদের কাছে উপায় নেই। আচ্ছা, এরপরে দেখ একটা জিনিস বলছে, কচি নিপাতেনা অভিধানম, এই জিনিসটা কি বলছে? বলছে বৃষ বৃক্ষ উপি কি সংবর্ধ, তাহলে বৃষ বৃক্ষ উপি সংবর্ধ স্বয়ং কি ছেত্তুম সাম্প্রতম। এবার এই ছেত্তুম যদি করি তাহলে ধর সেটাকে অসাম্প্রতম হয়ে যাবে, সন্ধি করলে কিন্তু সাম্প্রতম জিনিসটা থাকবে না, সন্ধি করলে কিন্তু অসাম্প্রতম হয়ে যাবে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, বিষ বৃক্ষ উপি সংবর্ধ স্বয়ং ছেত্তুম অসাম্প্রত। আচ্ছা, এই কথার অর্থ কি বল, মানে কি মনে হচ্ছে এর কথার অর্থ? বৃষ বৃক্ষ মানে কি? বৃষ বৃক্ষ মানে যে বৃষ বৃক্ষ মানে বিষাক্ত গাছ, তাহলে বৃষ বৃক্ষ অপি মানে হচ্ছে বিষাক্ত গাছও কী করছে, সংবর্জ্য, সংবর্জ্য মানে হচ্ছে রক্ষা করে, লালন পালন করে, স্বয়ং, স্বয়ং মানে হচ্ছে নিজে, তাহলে বৃষ বৃক্ষ কী করে, যে রক্ষা করে বা লালন পালন করে, স্বয়ং মানে হচ্ছে নিজে,
আর কি সংবর্ধ, সংবর্ধ মানে রক্ষা করে বললাম। আর ছেত্তুম, ছেত্তুম মানে হচ্ছে কাটতে, অসাম্প্রতম মানে এখন উচিত নয়, অসাম্প্রতম মানে এখন বর্তমানে যুক্তিযুক্ত নয়। তাহলে সহজ মানে পুরো মানেটা কি দাঁড়ালো, যে বিষাক্ত গাছ হলেও তাকে লালন পালন করে সঙ্গে সঙ্গে নিজে কেটে ফেলা উচিত নয়। মানে বলা হচ্ছে, এটা এটা উপদেশমূলক বাক্য বলা হয়, যে মানে এটা কি দেখ, এটা ঘুরিয়ে বলা হচ্ছে কথাটা। এখানে আসল অর্থ কি বলতো, যে কোনো শত্রু হোক, সে শত্রুর দোষ বা সমস্যা থাকলেও তাকে হঠাৎ করে আবেগে ধ্বংস করা ঠিক নয়। মানে তোর শত্রু আছে, তুই তাকে গিয়ে তার ক্ষতি করলি, বলছে না, সেটা করা উচিত নয়। আগে বিচার বিবেচনা করা উচিত, ধৈর্য সঠিক সময়ের অপেক্ষা করা প্রয়োজন। সেটা একটা গাছের উদাহরণ দিয়ে বলল, ঠিক আছে, যে যে জিনিস ক্ষতিকারক বা বিষের মতো তাকে হঠাৎ করে ধ্বংস করা উচিত নয়। সেটা কখন ধ্বংস করা উচিত, বলছে সময় পরিস্থিতি উপযুক্ত বিচার করে কিন্তু সেটা কাজ করা উচিত। তাহলে এই মানেটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে। তাহলে এখানে যে এটুকু দেখলাম, তাহলে সাম্প্রতম ইত্যস্ত ইতি যুজ্যতে ইত্যার্থ, মানে এখানে কিন্তু এখন উচিত নয়, সাম্প্রতম কথাটা বলা হয়নি, অসাম্প্রতম বলেছে। তাহলে এখানে বলছে যে বর্তমান গ্রন্থের, আচ্ছা এটা ছেড়ে দিলাম, এটা এটা দরকার নেই, ঠিক আছে, এইটুকু দরকার নেই, এইটুকু মানে শুধু বুঝে নেই, কচিত নিপাতে না। এবার হচ্ছে এইটা, এবার নিচে আছে, নিচে দেখ কি বলছে, বলছে কচিন নিপাতেন অভিধান, বলছে কখনো কখনো নিপাতের যোগেও অভিধান হয় এবং তখন প্রথমা হয়। তাহলে নিপাত কি আমরা জানি তো, সঞ্জয় নিপাত কি বল, আগের দিন বলেছিলাম একবার। দেখ নিপাত হচ্ছে মানে চ, যেমন হচ্ছে যদি বলি চ, এটা একটা নিপাত, হি একটা নিপাত, ন, কিল মানে এই যে অব্যয়, এই অব্যয়গুলো এক একটা করে নিপাত। মানে নিপাত কাকে বলে যদি বলি, তাহলে বলবে যে যে অব্যয় বাক্যে বিশেষ ভাব জোর প্রকাশ করে, মানে বাক্যে একটা বিশেষ ভাব প্রকাশ করার জন্য কি করে থাকে, কিন্তু নিজে কোনো বস্তু বা ক্রিয়া বোঝায় না, তাকে নিপাত বলা হয়। তাহলে সেই নিপাতের কথার জন্য বলছে যে কখনো কখনো নিপাতের যোগেও অভিধান হয়ে থাকে, তখন কি হয়, প্রথমা হয়। তাহলে এখানে কি বলছে, বীজ বৃক্ষ অপি সংবর্ধ স্বয়ং চেত্তম অসম্প্রতম, এখানে অসাম্প্রতম এটা একটা নিপাত, মানে সাম্প্রতম অসাম্প্রতম এটাও গুলোও কিন্তু কিন্তু নিপাত, শুধুমাত্র চ ন হি এগুলো নয়, শুধুমাত্র এটাও একটা নিপাত। তো এই নিপাত যোগে অভিধান হয়েছে, তাই বীজ বৃক্ষম না হয়ে বীজ বৃক্ষ হয়েছে। শুধুমাত্র এইটুকু বোঝার জন্য দেখ আমি জাস্ট বললাম যে বীজ বৃক্ষম আর বীজ বৃক্ষ। তাহলে যখন এই অব্যয় থাকবে, এই সূত্রে বলছে কচি নিপাতেন ভিধানম, এই শব্দের অর্থ এটা হচ্ছে যে যখন নিপাতের অভিধান থাকবে, কখনো নিপাতের অভিধান থাকবে, নিপাত মানে হচ্ছে সেটা যে কোনো থাকতে পারে, চ থাকতে পারে, হি থাকতে পারে, ন থাকতে পারে, খালু থাকতে পারে, কিল থাকতে পারে, সম্প্রতম অসাম্প্রতম, হ্যাঁ। তো এইগুলো আমরা কি বললাম, যে এখানে অসাম্প্রতম পেলাম। তাহলে অসাম্প্রতম শব্দের মধ্যে রয়েছে, বাক্যের মধ্যে রয়েছে। তাহলে যখন রয়েছে তখন যদি কোনো কর্ম থাকে সেখানে, সে কর্মটা কী হয়ে যাবে, সে কর্মটা অনুক্ত কর্ম না হয়ে উক্ত কর্ম হয়ে যাবে। মানে বুঝতে পারলাম, অনুক্ত কর্ম মানে অনুক্ত কর্মে দ্বিতীয়া হয়, কিন্তু সেটা কী হয়ে যাবে, প্রথমা হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। সেই জন্য দেখ এটা কী বলছে, বৃষ বৃক্ষম না হয়ে বৃষ বৃক্ষ হয়েছে, ঠিক আছে। বৃষ বৃক্ষ অপি বলেছে, বৃষ বৃক্ষম অপি বলেনি। দেখ এটুকু বুঝলি কিনা দেখ। হুম। আচ্ছা ঠিক আছে, কারণ এখান থেকে তাহলে আমরা দেখলাম কি, কর্মণি দ্বিতীয়ার দ্বারা বুঝলাম যে এটা উক্ত
কর্মে কী হয় আর অনুক্ত কর্মে কী হয় এইটুকুই এখান থেকে বোঝার, অন্য কিছু নয়। সেরকম হচ্ছে এই যে কচি নিপাতেনা ভিধানম যেটা রয়েছে, সেটাও কিন্তু অর্থটা ওটাই যে কখন তার মানে কর্মটা কখন উক্ত হবে কখন অনুক্ত হবে। যদি তাহলে এটা বলতে পারে যদি অভিধান না থাকে, মানে অব্যয়ের অভিধান না থাকে, মানে নিপাতের অভিধান না থাকে, তখন সেটা বেশ বৃক্ষম হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে অব্যয় রয়েছে, নিপাত রয়েছে, সেই জন্য এখানে কিন্তু প্রথমা হলো বেশ বৃক্ষম। এরপরে দেখ সূত্রটা খুবই আসান সূত্র এবং খুব ইম্পর্টেন্ট সূত্র। বলছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি। তাহলে ক্রিয়া মানে হচ্ছে যে যেটা ক্রিয়া বা কোনো কাজ করা বোঝাচ্ছে। তাহলে বিশেষণ মানে হচ্ছে মানে দোষ গুণ বোঝানো, সেগুলোকেই বিশেষণ বলা হয়। তাহলে সেখানে কী হবে, ক্রিয়ার বিশেষণে কী হয়ে যাবে না দ্বিতীয়া হয়ে যাবে। তাহলে খুব সহজ, এখানে দেখ উদাহরণ দেখে আমরা বুঝতে পারছি। বলছে अस्याः দ্রুতং ধাবতি। তাহলে এখানে ক্রিয়া কী রয়েছে, ধাবতি। তাহলে ধাবন ক্রিয়া, দৌড়াচ্ছে। তাহলে অশ্ব দৌড়াচ্ছে, আমরা যদি বলি অশ্ব দৌড়াচ্ছে, তাহলে কেমন দৌড়াচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে। তাহলে তার যে গুণটা, তার যে বিশেষণটা, সেটা হচ্ছে দ্রুত। সেই জন্য এখানে কী হলো, দ্বিতীয়া হয়ে গেলো। তাহলে যেখানে আমরা যদি বলি যে বালকः সুন্দরম লিখতি বা সুন্দরম গায়তি, তো বালকটি সুন্দর লিখছে বা সুন্দর গাইছে, তাহলে লেখাটা কেমন বা গাওয়াটা কেমন, তা সুন্দর, এরকম অর্থ বোঝালে কিন্তু ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখান থেকে এইটুকুই বোঝা, আর কিছু না ক্রিয়া বিশেষণটা। এরপর একটা বলছে কালার ধনৌর অত্যন্ত সংযোগ, এটা একটু দেখ বোঝার আছে মোটামুটি। বলছে কালা ধনৌর অত্যন্ত সংযোগ, এবার এটাকে আমরা সন্ধি করব। তাহলে কালাটাকে কাল নেব প্রথমে, কাল, তাহলে কি অ পড়ে থাকছে, তাহলে অধ্ব হয়ে গেল, কাল অধ্ব। ঠিক আছে। এবার আর কি রচ্ছে, তাহলে কালা ধনৌ, তাহলে কাল অধ্য। এবার ও থাকছে, মানে কাল থাকছে, অধ্ব থাকছে, আর কি থাকছে বলছে এই যে রটা যেটা রাখছে, রটা হয়ে যাবে বিসর্গ হয়ে যাবে। কাল আর ধনৌ আছে, তাহলে কাল অধ্য, বিসর্গের পর হচ্ছে এই রয়ের যদি রটাকে যদি বিসর্গ করে দিই, তাহলে হচ্ছে কি পড়ে থাকছে, হলন্ত পড়ে থাক, মানে হলন্তটা বিসর্গ হয়ে যাচ্ছে আর অ পড়ে থাকছে, তাহলে অটা মানে তয়জ বলার সময় যুক্ত হয়ে গেল, তাহলে অত্যন্ত সংযোগ এরকম বোঝাবে। তাহলে কাল অধ্ববাচী পদের সঙ্গে কিন্তু অত্যন্ত সংযোগ বোঝায়, তাহলে সেখানে কি হয়ে যাবে, সেখানে কিন্তু কর্মে দ্বিতীয়া হবে। দেখে এখানে লেখাও আছে কাল মানে অত্যন্ত সংযোগ অর্থাৎ ব্যাপ্তি বোঝালে। দেখ একটা জিনিস, আমরা দর্শনে ব্যাপ্তি পড়েছি তো, দর্শনে ব্যাপ্তি কথার অর্থ কি, দর্শনে পড়েছি নিয়ত সাহচর্য। নিয়ত সাহচর্য মানে হচ্ছে আমরা সহজ উদাহরণ মানে ওটাই পড়ে গেছি দর্শনে, যে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি, এরকম পড়ে গেছি। তাহলে একটা জিনিস থাকলে অপর জিনিসটা ওর যে থাকছে, বা দুই বন্ধু ধর রাম আর রহিম, যদি আমি বলি যে রাম কোথায়, তাহলে বলো রহিম যেখানে আছে, তাহলে এটা হচ্ছে নিয়ত সাহচর্য, এটা হচ্ছে ব্যাপ্তি। কিন্তু এখানে কি ব্যাপ্তিটা সেটাই বোঝে না, এটা এখানে ব্যাপ্তিটা ব্যাকরণে ব্যাপ্তি সেটা নয়। ব্যাকরণে ব্যাপ্তি হচ্ছে যখন একটা জিনিস টানা বোঝাবে, অনেক দূর পর্যন্ত বোঝাবে। আমি যদি বলি যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা কত দূর বিস্তৃত, তাহলে তুই একদিক থেকে এতটা বলবি যে দেখ এটা হচ্ছে লালগোলা পর্যন্ত, এই দিকে যদি যায় তাহলে লালগোলা পর্যন্ত, সেটা হচ্ছে তারপর তো বাংলাদেশ পড়ে যায়, তাহলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ওইটুকু। আবার যদি বলিস যে আমি কলকাতা লাইনে যাব, তাহলে কত দূর বিস্তৃত, তাহলে বলবো দেখ ভাই ওই ইয়ে পর্যন্ত পড়ছে, পলাশি পর্যন্ত পড়ছে, মানে একটা মানে আনুমানিক একটা বলছি যে পলাশি পর্যন্ত পড়ছে, কি আর একটু বেশি গিয়ে পড়ছে, তারপরে সেটা নদিয়া পড়ে যায়, বা পলাশিটা তো নদিয়ায় পড়ে যায়, আমি বলছি পলাশি নদিয়ায় পড়ে যাচ্ছে, মানে বলবি যে রেজিনগর, তাই তো, বা সিরাজনগর পর্যন্ত, তাহলে সিরাজনগর পর্যন্ত হচ্ছে মুর্শিদাবাদ।
তাহলে এটা হচ্ছে কি একটা অত্যন্ত সংযোগ বোঝাচ্ছে, মানে ডিস্ট্রিক্টের অত্যন্ত সংযোগ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে যেখানে কাল, কাল মানে কি সময়, আর অধ মানে হচ্ছে পথ, ঠিক আছে। তাহলে এইগুলো বোঝাবে, সেখানে কি হবে, সেখানে কিন্তু দ্বিতীয় হবে, কর্মে দ্বিতীয় হবে। তার উদাহরণ দেখ, এখানে বলছে এই দুটো উদাহরণ আগে ইম্পর্টেন্ট, সেটা বলছে দেখ। বলছে মাসম অধীতে, তাহলে মাসম মানে হচ্ছে অধীতে মানে কি, অধীতে মানে হচ্ছে অধ্যয়ন করছে, ঠিক আছে। তাহলে মাসম অধীতে মানে হচ্ছে 1 মাস ধরে অধ্যয়ন করছে। তাহলে অধ্যয়নের যে দেখ পথটা, সেটা কি, অধ্যয়নের যে পথটা একটা সময় বোঝাচ্ছে তো, যে মাস ব্যাপী, মানে যখন এটা অত্যন্ত সংযোগ বোঝাচ্ছে কি কালের সাথে, তাহলে সেটা হচ্ছে কি কালাধ্যানুর অত্যন্ত সংযোগের সূত্রানুসারে কি হয়ে যাচ্ছে, কর্মে দ্বিতীয়া হচ্ছে। কিন্তু একটা মাথায় রাখবি যে এই সূত্রানুসারে আমাদেরকে বোঝাবে যে 1 মাস ধরে সে অধ্যয়ন করছে ঠিকই, কিন্তু তার মানে ফলপ্রাপ্তি হয়নি, ঠিক আছে। কারণ দেখবি একটা সূত্র পড়বি তৃতীয়াতে, অপবর্গের তৃতীয়া, অপবর্গের তৃতীয়া যখন সূত্র পড়বি তখন কিন্তু মাসে না অধীতে হয়ে যাবে। তাহলে মাসে না করলে সেটা কি হবে, মাসে না করলে সেটা বোঝাবে যে কর্ম সমাপ্তি হয়ে গিয়েছে, ঠিক আছে। আর যখন এই সূত্রানুসারে বলবে তখন কিন্তু মানে মাসাম বলবে, তখন এই সূত্রানুসারে কী হবে, বোঝাবে যে দেখো এখনও কিন্তু কর্মের যে সমাপ্তি ঘটেনি, ঠিক আছে। তাহলে মানে কি দাঁড়ালো, মাসাম অধীতে, যে 1 মাস ধরে অধ্যয়ন করছে। আর আরেকটা কি দেখলাম, ক্রসম কুটিলা নদী। তাহলে ক্রসং মানে পথ বোঝাচ্ছে যে 1 ক্রোশ ব্যাপী, ঠিক আছে। 1 ক্রোশ ব্যাপী কি, যে নদীটা কুটিল, কুটিল মানে, কুটিল মানে হচ্ছে আঁকা বাঁকা বক্র, মানে একটা নদী চলে গিয়েছে সেটা 1 ক্রোশ ব্যাপী বা ক্রোশ ব্যাপী। তাহলে আমি বলিনি যে ক্রোশ ব্যাপী, একটু বলেছে, মানে এটা যদি বলি যে ক্রোশে না, ক্রোশংটা ক্রোশেনও করে দিই, তাহলে সমাপ্তি বোঝা যাবে যে আমি নদীটা দেখেছি এবং নদীটা এখানে গিয়ে শেষ হচ্ছে। কিন্তু যখন দ্বিতীয়া করবি তখন শেষ বোঝাবে না, ঠিক আছে, তুই দেখছিস। তাহলে দুটো উদাহরণ হলো, একটা হচ্ছে ক্রোশম কুটিলা নদী, একটা হচ্ছে মাসম নদীতে। আর একটা কি, আর একটা উদাহরণ আছে দেখ, বলছে মাসম কল্যাণী। তাহলে মাসম মানে হচ্ছে 1 মাস, কল্যাণী মানে, কল্যাণী কথার অর্থ হচ্ছে যে শুভ, মানে মঙ্গলজনক একটা শব্দ। কল্যাণী স্ত্রীলিঙ্গের, মানে স্ত্রীলিঙ্গ বিশেষণ যুক্ত শব্দ। তাহলে ব্যাকেটে লেখা আছে দ্রব্যে, মানে দ্রব্য অর্থে বা বস্তুর অর্থে, মানে বস্তুর অর্থ বোঝাতে। তাহলে এর অর্থ কি বোঝালো, বলছে 1 মাস মঙ্গলজনক, 1 মাস মঙ্গলজনক। দেখ, মাসম কল্যাণী হচ্ছে 1 মাস কল্যাণজনক, অর্থাৎ কি হচ্ছে কোনো নির্দিষ্ট মাস, যেমন পুজোর মাস হতে পারে, ব্রতের মাস হতে পারে, এটা উল্লেখ করে দেয়নি। মানে আমরা যদি বলি যে এই মাসটা খুব শুভ, ঠিক আছে, সেই অর্থে কিন্তু বলছে। আমরা যদি বলি যে এই মাসটা শুভ ছিল, মানে আমরা বলি না যে যেমন হচ্ছে তার দুর্গাপুজো আসছে বা দুর্গাপুজো চলছে, তাহলে চলছেটা কি হচ্ছে, শেষ হয়ে গিয়েছে সেটা বলিনি কিন্তু। তাহলে যেখানে শেষ হওয়া বোঝাবে না সেখানে দ্বিতীয় হবে। যখন যদি বলি যে পুজোটা শেষ হয়ে গিয়েছে, তখন কি বলবো, তখন সেটা কিন্তু তৃতীয়া হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কালাধ্যানো রত্নান্ত সংযোগের কথার মানে অর্থ। আচ্ছা দেখ, এটা বুঝলি কি না। আর এটা আর একটা জিনিস বলছে দেখ, অত্যন্ত সংযোগ না থাকলে হবে না, বলছে অত্যন্ত সংযোগ থাকতে হবে। যেমন বলছে মাসাস্যা দ্বি অধীতে, মানে মাসে 2বার পড়ে। মানে আমি তোকে বললাম যে মাসে মানে তুই তো 2বার পড়াশোনা করিস, মানে 30টা দিনের মধ্যে 2 দিন পড়িস, তাহলে অত্যন্ত সংযোগ বোঝাচ্ছে না, কিন্তু তুই রেগুলার বেসিসে পড়ছিস এবং মাঝে গ্যাপ দিচ্ছিস না, সেটাকে কি বলা হয়, সেটাকে বলছে যে মানে সেটাকেই বলা হবে অত্যন্ত সংযোগ, ঠিক আছে। ওই 1-2 দিন কোনো কিছু করলে হবে না। আমি যদি বলি একটা নদী এইটুকু আছে, তারপর আবার নাই, আবার এইটুকু আছে, তাহলে সেটা হলো না। পুরোটা আছে বলেই আমরা এটাকে কী বলছি, অত্যন্ত সংযোগ, ঠিক আছে। দেখ বুঝতে পারলি কি না।
হুম আচ্ছা, এরপরে দেখ সূত্রে যাচ্ছি। হুম ঠিক আছে, এরপরে সূত্রে যাচ্ছি। এরপরের সূত্র কি বলছে যে আচ্ছা, অন্তরান্ত। ক্রোশম কুটিলা নদী। হ্যাঁ বল, প্রথম কুটিল নদী কোনো অসুবিধা আছে? দূরেই বলছে নদী, কাছেই নদী নাকি? না না, কাছে নদী বলছে না। ক্রোশ মানে কি? ক্রোশ মানে হচ্ছে পথ বোঝাচ্ছে, মানে এত ক্রোশ। আমরা আগে তো ক্রোশ কথা ইউজ হতো, এখন কিলোমিটার ইউজ হয়, তাই না? তা ওটাই বলছে এক ক্রোশ, এরকম বলছে না, এক ক্রোশ। হ্যাঁ, ক্রোশ মানে যে একটা ক্রোশকে বোঝাচ্ছে, মানে এতটা পথ ধরে। আমি এক ক্রোশ বলছি যেটাকে, কিন্তু আসলে অর্থ বোঝাচ্ছে যে এতটা পথ ধরে নদীটা রয়েছে। তাহলে এতটা পথ মানে যে এতটা পথের পর শেষ হয়ে গেছে এটা বলিনি কিন্তু। আমি বলছি এতটা পথ ধরে রয়েছে, তাহলে সেটা এখনো শেষ হয়নি, সেটা এখন সেটা সংযোগটা চলেই যাচ্ছে, তাই না? তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিন্তু কর্মে দ্বিতীয়া। আচ্ছা, তুই কখনো গিয়েছিস ওই আমাদের মানে দার্জিলিং বা গ্যাংটকের দিকে গিয়েছিস? ঠিক আছে ঠিক আছে। না না, আমাকে এটা বল যে দার্জিলিং বা গ্যাংটকের দিকে গিয়েছিস? সেখানে দেখবি যখন যাবি তখন কিন্তু একটা খুব মানে মানে গুরুত্বপূর্ণ একটা নদী আমরা দেখতে পাই। কি নদী? না তিস্তা, তাই না? মানে সবচেয়ে দার্জিলিং জেলার সবথেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে তিস্তা। তাহলে আমরা নদীটা দেখছি, কিন্তু কোথায় শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি না। মানে আমরা বলছি যে পথটা যাচ্ছি, পথে যেতে যেতে আমি দেখলাম নদীর এতটা প্রকার মানে বিস্তৃত এতটা পর্যন্ত রয়েছে। সেই জন্য সেই অনুযায়ী বললাম যে ঠিক আছে, যেখানে আমি নদীটাকে শেষ করতে পারবো না, বলতে পারবো না যে আমি বলবো যে এতটা নদীটা এতটা দেখেছি, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখ বলছে অন্তরান্তরেণ যুক্তে। তাহলে এখানে বলছে অন্তরা এবং হচ্ছে অন্তরেণ। তাহলে অন্তরা কথার অর্থ কি বলেছে দেখ, বলছে অন্তরা মানে হচ্ছে মধ্যে, অন্তরেণ মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। তাহলে যখন অন্তরা শব্দ থাকবে আর অন্তরেণ শব্দ থাকবে তখন কি হবে? তাহলে এই শব্দের যুগে কি হচ্ছে? দ্বিতীয়া বিভক্তি হবে। তাহলে কি শব্দ? একটা হচ্ছে অন্তরা, একটা হচ্ছে অন্তরীণ। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা নেই, কিন্তু আমি একটু উল্লেখ করছি তোকে। আচ্ছা, বিভক্তি কয় প্রকার সঞ্জয়? এটা আমাকে একবার। কে? বিভক্তি কয় প্রকার? বিভক্তি বিভক্তি 7 প্রকার। বিভক্তি 7 প্রকার। এই 7 প্রকার বিভক্তিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে কারক বিভক্তি, একটা হচ্ছে উপপদ বিভক্তি, বলেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ। উপপদ বিভক্তি কি? উপপদ বিভক্তি হচ্ছে কিছু শব্দ, যে শব্দের জন্য মানে সেটা হওয়া উচিত নয়, কিন্তু সেই শব্দের যোগে কি হচ্ছে তো সেই বিভক্তিটা নির্দেশিত হয়, সেটা হচ্ছে উপপদ বিভক্তি। যেমন হচ্ছে নমঃ, স্বস্তি, স্বাহা, স্বাধা, এই আর শব্দগুলো যখন থাকবে। উপপদ বিভক্তি, শব্দ বিভক্তি, অর্থ বিভক্তি, 3 তো তোমরা। হ্যাঁ, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি উপপদ যেটা রয়েছে সেগুলো ব্যবহার হচ্ছে বলে সেগুলো বিভক্তি চেঞ্জ হয়ে যাচ্ছে। বা অভিত পরিত সময় নিকষা হা প্রতিযোগে, এই সূত্রগুলোর জন্য দ্বিতীয়া হয়ে যায়। তেমনই হচ্ছে এই অন্তরা অন্তরেণেও কিন্তু সেই উপপদ মানে পদগুলো আসছে বলে এখানে কিন্তু দ্বিতীয় বিভক্তি করছে। তাহলে অন্তরা মানে জানিস, অন্তরা মানে হচ্ছে মধ্যে, আর অন্তরেণ মানে হচ্ছে ছাড়া। তাহলে এখানে মানেটা কি দাঁড়ালো যে অন্তরা ত্বাং মাম হরি, মানে ত্বাং মাম হরি মানে হচ্ছে তোমার আর আমার মধ্যে কি আছে? হরি আছে, অন্তরা। আর অন্তরে না হরিম না সুখম মানে কি? মানে হরি ছাড়া সুখ নেই। দেখ আগে অর্থটা কি বললো যে অন্তর মানে অন্তরা মানে হচ্ছে, এখানে অন্তরেণও বলেনি, অন্তরা মানে হচ্ছে মাঝে। তাহলে ত্বাং মাম মানে কি? তোর আর আমার মাঝে, তোমার আর আমার মাঝে কে আছে? না হরি হি আছে। তো তোমার আমার মাঝে হরি আছে। আর পরেরটা কি বলছে? অন্তরে না হরিং না সুখম, মানে হরি ছাড়া সুখ নেই। তাহলে যেখানে অন্তরা শব্দ যোগ থাকছে আর যেখানে অন্তরণ শব্দ যোগ থাকছে সেখানে কী হয়ে যাচ্ছে?
সেখানে কিন্তু দ্বিতীয়া হচ্ছে, ও কর্মকারকে দ্বিতীয়া হচ্ছে, মানে বিভক্তির দ্বিতীয়া আর কি। এবার এখানে একটা প্রসঙ্গ হচ্ছে যে পাণিনি একটা কথা বলেছেন যে হ্যালো অনন্তরা সংযোগ, এর কথার অর্থ কি? আমি এটা দেখবি পড়িয়েছি, একদম প্রথম দিকে পড়িয়েছি, আমি বলে দিচ্ছি, তাও দেখ তাহলে সুবিধা হবে। হ্যালো অনন্তরা মানে সংযোগ কাকে বলবে? সংযোগ সংখ্যা বলছে এটা। হ্যালো মানে হচ্ছে হল, হল মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। আর অন্তরা মানে হচ্ছে ব্যবধান, মানে এখানে এখানে ওদের বলছে যে অন্তরা কথার অর্থ হচ্ছে ব্যবধান, কিন্তু এখানে কি বলছে? অনন্তরা, মানে অন্তরা বলছে না, অনন্তরা। অনন্তরা মানে অনন্তরা, অন্তর মানে অন্তর মানে হচ্ছে ব্যবধান, আর অন্তর মানে হচ্ছে ব্যবধান নয়। তাহলে যেখানের মধ্যে আমাদের কি থাকবে? ব্যবধান থাকবে না। তাহলে কিসের ব্যবধান থাকবে না? দেখ, এবার একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে পুষ্প, লিখলাম পুষ্প, পুষ্পটাকে ভাঙলে কি হবে? পয়ে হলন্ত উ, তাই তো, আর কি থাকবে? থাকবে তো, যে প উ স প অ এতগুলো থাকছে। তাহলে এখানে দেখ, পয়ের পর উ আছে, মানে কি ব্যঞ্জনের পর স্বর আছে, কিন্তু এখানে দেখ স আর পয়ের মধ্যে কি আছে? কোনো ব্যবধান আছে কি? দুটো পর পর ব্যঞ্জন বর্ণ, মানে মাঝে স্বরবর্ণ নেই, এই স আর পয়ের মাঝে স্বরবর্ণ নেই। তাহলে যেখানে মাঝে স্বরবর্ণ থাকবে না, ব্যবধান থাকবে না, সেটাই হচ্ছে সংযোগ সংজ্ঞা। এটা আমরা পড়েছি যে হ্যালো অনন্তরা সংযোগ, মানে ব্যঞ্জন বর্ণের মধ্যে যদি কোনো ব্যবধান না থাকে সেটাকে সংযোগ বলা হয়। তাহলে এটাও এখানে প্রয়োগ হচ্ছে এই সূত্রের প্রসঙ্গে। বলছে এবং ভাষ্যকার দ্বয়োশ্চৈবান্তরা কশ্চিৎ এরকমও প্রয়োগ করেছে, দুই জায়গাতে দ্বিতীয় স্থলে ষষ্ঠী, মানে এর উত্তরে বলা হয় যে অন্তরা শব্দের দ্বারা মধ্য নিমিত্ত অবধিত্য যেখানে নির্ণীত হয়, সেখানে অন্তরা শব্দকে দ্বিতীয়া নচেত সামান্য ষষ্ঠী। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবি, আমি সহজ করে বলে দিচ্ছি একটু, যে আমরা বললাম যে অন্তরা শব্দের যুগে কি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়, কিন্তু বলছে বিকল্পে ষষ্ঠীও হয়, ঠিক আছে। মানে বিকল্প প্রশ্ন হতেই পারে যে এর মধ্যে ধর তোকে অপশন দিয়ে দিল যে অন্তরা শব্দের যুগে কী কী বিভক্তি হয়, ঠিক আছে, মানে দিল দ্বিতীয়া ষষ্ঠী, প্রথমা, মানে আলাদা আলাদা দিয়ে দিল, তখন কিন্তু দ্বিতীয়া ষষ্ঠী করতে হবে, কারণ বিকল্পে এটা কিন্তু কি বলছে যে ষষ্ঠীও হয়, এটা মাথায় রাখবে। আচ্ছা, আর একটা জিনিস পড়িয়ে দিই এটা দ্বারা। আচ্ছা, আগে এটা পড়িয়ে দিই, তারপরে ওটার দিকে যাচ্ছি। আচ্ছা দেখ, এইখানে এই শব্দের যোগে কী হবে? দ্বিতীয়া হবে। আমি আগেই বললাম যে এটাও তাহলে কী হচ্ছে? এটাও হচ্ছে উপপদ কিন্তু, হ্যাঁ। তাহলে কী কী? অভিত, পরিত, সময়া, নিকষা, হা, প্রতিযোগী অপি। তাহলে যেখানে দেখবি যে অভিত শব্দ যোগ রয়েছে, যেখানে পরিত রয়েছে, সময়া রয়েছে, নিকষা রয়েছে, হা রয়েছে, তাহলে এইগুলোর যুগে কী হয়ে যাবে? এগুলোর যুগে হয়ে যাবে দ্বিতীয়া, ঠিক আছে। তাহলে শব্দের মানেগুলো কি? অভিত মানে হচ্ছে সামনে, পরিত মানে হচ্ছে পিছনে, বা পিছনে বলছি চারিদিকে, সময়া মানে হচ্ছে কাছে, নিকষা মানে হচ্ছে কাছে, তো হা মানে হচ্ছে দুঃখসূচক অব্যয়, মানে হা কাস্টম যদি বলি, এখানে হা পাপিনাম দিয়েছে, তো এই শব্দ যোগের যুগে কী হবে? দ্বিতীয়া হবে, ঠিক আছে। তাহলে এটা এমন কিছুই নয়, যেখানে দেখবি যে এই বিভক্তি, এই শব্দগুলোর যোগ রয়েছে, সেখানে আমরা কী করবো? দ্বিতীয়া বিভক্তি বলবো, ঠিক আছে। তাহলে এটা দেখেই বুঝতে পারবে। এবার হচ্ছে যেটা একটু বলার সেটা বলে দিই। এখানে নিচে দেখ একটা কারিকা রয়েছে, বলছে উভ সর্বত তসো কার্যা ধিগু পর্যাদিষু ত্রিষু দ্বিতীয়া আম্রেরিতান্তেষু ততো অন্যত্রাপি দৃশ্যতে। তাহলে এটা একটা বার্তিক। কী কী শব্দ বলেছে দেখ, বলছে উভ, সর্ব, তস প্রত্যয়ান্ত হলে তাদের যোগে, মানে উভয়ত এবং সর্বত শব্দের যোগে, দেখ উভ সর্বত, মানে এখানে বলছে উভয়ত একটা শব্দ, আর একটা হচ্ছে কি সর্বত একটা শব্দ,
তাহলে এই দুটো শব্দ আমরা কী পেলাম? এটা কি উপহত আর এটা হচ্ছে সর্বত। তাহলে এই শব্দের যুগে কি হচ্ছে না, এই শব্দের যুগে বলছে এবং ধিক শব্দের যুগে, তাহলে দুটো শব্দ পেলাম, উভয়ত সর্বত আর ধিক মানে ধিক্কার অর্থে। উপরি, অধি এবং অধো শব্দ আম্রেরিত হলে, আম্রেরিত মানে হচ্ছে দ্বিরুক্ত হলে, মানে দুবার ব্যবহার হলে, ঠিক আছে। মানে যেমন হচ্ছে আমরা করি না, দেখবি যে গৃহম গৃহম প্রতি গৃহম সমাসে পড়েছিস তো, বা দিনম দিনম প্রতিদিনম, তাহলে এগুলো হচ্ছে মানে দুবার করে বলা হচ্ছে। একটা শব্দ যখন দুবার করে বলা হয় তখন সেটাকে আম্রেরিত বলা হয়, ঠিক আছে। তো তাদের যুগে কি বলছে, উপরি অধ্যস্তি অধো অধো শব্দের যুগে যাবৎ রীতে প্রভৃতি শব্দের যুগে দ্বিতীয়া হয়। তাহলে কী কী শব্দের যুগে দ্বিতীয়া হলো সেটা কিন্তু এখানে বলে দিল। এই উদাহরণগুলো দেখবি তাহলে হয়ে যাবে। তাহলে দেখ, প্রথমে বলছে উভয়ত সর্বত, তাহলে এই শব্দের যুগে কী হয়েছে, বলছে উভয়ত কৃষ্ণাম গোপা, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, যে এখানে কিন্তু উভয়ত শব্দের যুগে আছে। তো এখানে সহজভাবে এখন মনে রাখবি, আমরা গভীরে যাব না এটা যে কী প্রত্যয় হচ্ছে কীভাবে হচ্ছে, এটা দরকার নেই। ভাবি যেখানে উভয়ত শব্দ রয়েছে সেখানে কি হচ্ছে, আমাদের দ্বিতীয়া বিভক্তি করব। যেখানে সর্বত রয়েছে সেখানে দ্বিতীয়া করব। যেখানে ধিক শব্দ রয়েছে সেখানে দ্বিতীয়া করব। উপযোপরি রয়েছে সেখানে দুবার মানে সেটাও করব। আর কী হয়েছে, যেখানে ধর আম্রেরিত রয়েছে যেখানে দুবার রয়েছে, যদি বলি লোকম লোকম এরকম যে দুবার দেখি তখনও সেটা কি বলবো, যে দ্বিতীয়া হয়েছে। তাহলে এই যে শব্দগুলো রয়েছে বা রীতে শব্দ রয়েছে, রীতে জ্ঞানম রীতে সুখম নাস্তি, তাহলে রীতে শব্দ যোগে কী হয়, দ্বিতীয়া হয়, ঠিক আছে। এই কোন কোন শব্দ যোগে দেখ দ্বিতীয়া বিভক্তি হচ্ছে এটা একটু দেখে না। এটাই কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে যদি করে যে এই শব্দ যুগে কী বিভক্তি হয়েছে, ঠিক আছে। বেশ, এই কারিকাটা অনুযায়ী যে কি কি শব্দের যুগে দ্বিতীয় হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা দেখে না। আর কোনো প্রশ্ন থাকলে এটা থেকে বলো। না, এটা ক্লিয়ার হয়েছে। বেশ, তাহলে আজকে এটুকু থাকলো মোটামুটি, ঠিক আছে। আর মানে এটুকুই আমি যেহেতু পড়াবো ভেবেছিলাম, তাহলে কালকে তো রবিবার, কালকে তো করাবো না, আবার সেই মঙ্গলবার হবে, ঠিক আছে। এবার তার আগে আমি চেষ্টা করব কালকে আর পরশু কিছু নোট পাঠিয়ে দেওয়ার, ঠিক আছে। মানে হচ্ছে তো